So it is an waste product. So it is a metabolic end product of what metabolism? Purine metabolism, not pyrimidine, purine metabolism. And what is purine and pyrimidines? They are building blocks of nucleotide. They are nucleotides, building blocks of DNA and RNA. So whenever there is breakdown of DNA or RNA, what happens? Purine is also metabolized, and ultimately this purine metabolism leads to uric acid formation. So this DNA RNA, that is purines, so it is not only produced by the body. You can take it from food. খাবার থেকে আসতে পারে, তাই না? কিছু খাবার থেকে যেখানে খুব পিউরিন রিচ থাকে, পিউরিন রিচ ফুডস। ক্যান ইউ নেম সাম ফুডস রিচ ইন পিউরিনস? কি বলো? Mainly the animal foods like meat, fish, okay, red meat. So only animal foods naki vegetables o thake? Yes, some vegetables যেখানে খুব পিউরিন বেশি থাকে, বলো তো? Spinach, good. Then broccoli, আর আরো না, টমেটো no, not so high. বলো। আচ্ছা, মুগ ডাল, মুগ ডাল টু হাই, ঠিক আছে। আরো আছে, তোমাকে জানাচ্ছি তোমাদের। So uric acid is the end product of purine metabolism. Okay. So these are two purine bases. One is guanine and another is adenine. তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়েছো না? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, তাই তো? তো যখন এই গুয়ানিন আর অ্যাডেনিন মেটাবলিজম হবে, তারা এই ইউরিক অ্যাসিড প্রডিউস করে, ঠিক আছে? And what is the normal function of uric acid in your blood? Is there any function? So it is an waste product. এর কোনো কাজ থাকতে পারে বডিতে? কি মনে হয় রে, বলো তোমরা কি শিখছো? ইউরিক অ্যাসিডের কোনো কাজ আছে তোমার বডিতে? না এমনি থাকে, জাস্ট প্রডিউস হলো, বেরিয়ে গেল, আর কোনো কাজ নেই? হ্যাঁ, অসমোলারিটি না, অসমোলারিটি করবে না। আর So it is a potent antioxidant. So antioxidant বলতে তোমরা কি বোঝো? What do you mean by antioxidant? Prevent oxidation. কিভাবে প্রিভেন্ট করে অক্সিডেশন? অক্সিডেশন কিভাবে হয়? অক্সিডেশন হলে কি হবে? যদি ব্লাডে অ্যান্টিঅক্সিডেন্ট না থাকে কি হবে? টিস্যুগুলো অক্সিডাইজড হবে, ডিএনএ ড্যামেজ হবে, অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, আরো অনেক কাজ আছে, ঠিক আছে? তো নর্মালি ব্লাডে অ্যান্টিঅক্সিডেন্ট থাকা খুব দরকার, তাই না? তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে এই ইউরিক অ্যাসিড, হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। আর কোন অ্যান্টিঅক্সিডেন্ট তোমরা জানো? ভিটামিন সি, গুড। ভিটামিন ই অলসো, ACE. Anything else? Glutathione, good. Glutathione. So these are potent antioxidant in your blood. Among them, uric acid is one. Though it is an waste product, but it has some function. Okay? তাহলে ইউরিক অ্যাসিড প্রডিউস হলো, পিউরিন মেটাবলিজম হলো, ইউরিক অ্যাসিড প্রডিউস হলো। তারপর কি হবে? সেই ইউরিক অ্যাসিডটা কোথায় যাবে? ব্লাডে থাকলো। ব্লাডে কিভাবে ট্রান্সপোর্ট হয় ইউরিক অ্যাসিড? In which form? It is bound with sodium and forms monosodium urate, MSU,
monosodium urate, okay, and transported. ট্রান্সপোর্ট হলো, তারপর কি বডি থেকে তো বার হতে হবে, কারণ কন্টিনিউয়াস বডিতে প্রোডাকশন হচ্ছে। সো প্রোডাকশন এক্সক্রিশনের মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে, তাই তো? না থাকা দরকার না, নাহলে বেড়ে যাবে, তাই না? তাহলে কিভাবে এক্সক্রিশন হয় ইউরিক অ্যাসিড? কোথা থেকে এক্সক্রিশন হয়? মেইনলি থ্রু দ্য ইউরিন, ঠিক আছে? আর এনিথিং এলস? ফ্রম ইন্টেস্টাইন অলসো, mainly from 70 to 80% through urine and rest through intestine. মানে ইউরিনের সঙ্গে যাবে, ফিসেসের সঙ্গেও যাবে। কি এই পর্যন্ত বোঝা গেল? খুব ডিফিকাল্ট। এরপরে যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় কোনো কারণে ব্লাডে, কি হবে? মনোসোডিয়াম ইউরেট খুব হাই হয়ে গেল ব্লাডে, তাহলে দে ক্যান ডিপোজিট সামওয়্যার, বডিতে কোনো কোনো জায়গায় ডিপোজিট হতে পারে, তাই না? কোথায় কোথায় ডিপোজিট হতে পারে এই মনোসোডিয়াম ইউরেট? একটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টস, ঠিক আছে, আরো হচ্ছে টেন্ডনস, কার্টিলেজ, ঠিক আছে, ইভেন সফট টিস্যু, এই সব জায়গায় ডিপোজিট হতে পারে। ডিপোজিট হলে কি হবে? যতক্ষণ ব্লাডে ছিল ঠিক ছিল, যখনই ব্লাডের বাইরে গেল, দে ক্যান অ্যাট্রাক্ট ইনফ্লামেটরি সেলস, মেনলি দ্য ম্যাক্রোফেজ, তাই তো? তোমরা পড়েছো না ইনফ্লামেশন কিভাবে হয়, সেল মিডিয়েটেড ইনফ্লামেশন, ঠিক আছে? তাহলে এটা মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল ছিল, জয়েন্টের মধ্যে গেল, সেখানে যে ম্যাক্রোফেজ তো সব জায়গায় থাকে, সেই ম্যাক্রোফেজ কি করে? অ্যাজ অ্যান অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তাই তো? যখনই মনোসোডিয়াম ইউরেটটাকে এনগাল্ভ করলো, সে তখন ভাববে যেটা তো আউটসাইডের প্রোডাক্ট, এ তো ছিল না, কোথা থেকে এলো, তাই না? ভাবছো ওটা অ্যান্টিজেন। তাহলে যখনই ম্যাক্রোফেজ ওটাকে এনগাল্ভ করবে, তখন একটা ইনফ্লামেটরি ক্যাসকেড তৈরি হবে, ম্যাক্রোফেজ থেকে কিছু ইনফ্লামেটরি সাবস্টেন্স রিলিজ হবে। ক্যান ইউ নেম সাম ইনফ্লামেটরি সাবস্টেন্স রিলিজ বাই ম্যাক্রোফেজ? সাইটোকাইন্স, হুইচ সাইটোকাইন্স ইম্পর্টেন্ট? interleukin 1 and 6, and also TNF alpha and beta, okay? বাস, তাহলে কি হবে? যখন একটা ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন হলো, ইনফ্লামেটরি সাইটোকাইন্স রিলিজ হলো, এরপরে কি হবে? আর কি হবে? নেক্সট স্টেপে কি হবে? নিউট্রোফিল অ্যাট্রাক্ট হবে, নিউট্রোফিল, তাই তো? দ্য সোলজার, সোলজার তো দেখে বলে না সোলজার, নিউট্রোফিলস আর সোলজার্স ইন ইউর বডি, ঠিক আছে? তো যখনই নিউট্রোফিল হলো, ওই ইনফ্লামেশনটা আরো অগমেন্ট হয়ে গেল, আরো বেড়ে গেল। তো এই জন্য যখন কোনো জয়েন্টে মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল প্রেসিপিটেট করে, সেখানে একটা ইনফ্লামেটরি ক্যাসকেড তৈরি হয়, যার ফলে সেই জয়েন্ট ইনফ্লামেশন হয়, ইনিশিয়েটেড বাই ম্যাক্রোফেজেস অ্যান্ড অগমেন্টেড বাই নিউট্রোফিলস। ইনফ্লামেশন হবে। নাও হোয়াট আর দ্য সাইন্স অফ ইনফ্লামেশনস? কলার, কলার মানে রেডনেস, কালার্ড হবে, এটা রেডনেস হবে। দেন কলার, কলার সরি কলার মানে তো টেম্পারেচার না, হ্যাঁ, ক্যালোরি, ক্যালোরি সে কলার, হ্যাঁ, ইনক্রিজ টেম্পারেচার। রুবর, রুবর মিন্স রেডনেস, হ্যাঁ। দেন ডোলার, ডোলার মিন পেন, কলার, রুবর, ডোমার, টিউমার, টিউমার মিন্স সোয়েলিং। So joint will be inflamed, soiled, red and increased temperature, তাই তো? আরেকটা কি? ফাংশনালিসি, তার মানে লস অফ ফাংশন or decreased function or decreased movement of that joint, তাই তো? এই পর্যন্ত বুঝতে খুব অসুবিধা হলো? গাউট কিভাবে হয় সিম্পলি বললাম, ঠিক আছে? তাহলে গাউট কোথায় হবে? সাইনোভিয়াল জয়েন্টে মেইনলি, ঠিক আছে? কোন জয়েন্টে বেশি ইনভলভ হয় গাউট? ফার্স্ট মেটাকার্পো, মেটাকার্পো না মেটাটার্সো? মেটাটার্সো, ফার্স্ট এমটিপি গ্রেড 2 তে না? কেন হয় ফার্স্ট গ্রেড 2 তে বেশি? এবার কোশ্চেন, সবাই জানে ফার্স্ট এমটিপি ইজ দ্য মোস্ট কমন সাইট ফর gout attack. It can also attack knee joint, ankle joint, wrist joint, elbow joint, but most commonly first MTP. Why? বলো কি হতে পারে, কি মনে হতে পারে যে ফার্স্ট এমটিপিটা কেন এরকম হলো? এমন কি আছে জয়েন্টে যার জন্য ফার্স্ট এমটিপিতে বেশি গাউট অ্যাটাক হয়? বেশি জোরে বলো। এন্ড আর্টারি, না না এন্ড আর্টারি কিছু আসবে না।
সো ইট ইজ এ রিপিটেড ট্রমা, পায়ে বেশি ট্রমা হয়তো, রিপিটেড ট্রমা। একটা হচ্ছে হাইপোথিসিস হচ্ছে রিপিটেড ট্রমার জন্য, তাই না? হাঁটতে চলতে, জুতো পরতে খুলতে, কোথাও গেলে খেলা করতে, বেশিরভাগ দেখো ওই গ্রেড 2 তে বেশি ইনজুরি হয়, লক্ষ্য করে দেখবে। তো রিপিটেড ট্রমা একটা। নেক্সট হচ্ছে ডিউ টু গ্র্যাভিটি, এটাকে বলা হয় গ্র্যাভিটি বেশি হওয়ার জন্য পায়ের দিকে বেশি ইউরিক অ্যাসিড ডিপোজিশন হয়। এটা হাইপোথিসিস, নট ক্লিয়ার, হ্যাঁ, এই দুটোকে বলা হয়। কিন্তু এই জন্য ফার্স্ট এমটিপি জয়েন্টে বেশি গাউট অ্যাটাক হয়, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, so source of uric acid from this purine metabolism. Okay, there is also dietary purine, যেটা বললাম dietary purine, food rich in purine, ঠিক আছে? এই পিউরিনের পাশাপাশি আরেকটা ফুডস হচ্ছে ফ্রুক্টোজ। তোমরা ফ্রুক্টোজ মেটাবলিজম পড়েছো? ফ্রুক্টোজ কি? ফ্রুক্টোজটা কি? হোয়াট ইজ ফ্রুক্টোজ? ইট ইজ এ monosaccharide. What are the other monosaccharides in your body? Glucose, fructose and galactose. These three are important monosaccharide, right? So fructose metabolism can lead to increased uric acid production, ঠিক আছে? তাহলে যে ডায়েট গুলো পিউরিনে রিচ থাকবে তার সঙ্গে ফ্রুক্টোজে রিচ থাকবে, সেই সমস্ত ফুড খেলে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়তে পারে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, সো ডায়েটারি পিউরিন অ্যাবজর্পশন, ডায়েটারি সেখান থেকে গাটে যাচ্ছে, ঠিক আছে? পিউরিন মেটাবলিজম হলো, ইউরিক অ্যাসিড প্রোডাকশন হলো। See this uric acid excretion through this gut or through this kidney. Okay, so 10% in, আচ্ছা, আবার রিঅ্যাবজর্পশন হয়, সেটা পরে বলছি, ঠিক আছে? বাট there is a balance between the absorption and excretion of uric acid. তার মানে ব্লাডে যে ইউরিক অ্যাসিড থাকে তার 1/3 ফ্রম ফুডস অ্যান্ড 2/3 ফ্রম দ্য ইন ভিভো। ইন ভিভো মানে ইন্টারনাল, ঠিক আছে? পিউরিন মেটাবলিজম। আচ্ছা, এবার দেখো ফ্রুক্টোজ মেটাবলিজম, যেটা বলছিলাম, ফ্রুক্টোজ মেটাবলিজম হবে ওই আলটিমেটলি কিসে কনভার্ট হবে? একটা তো গ্লুকোজ হবে, তাই না? ফ্রুক্টোজ থেকে আলটিমেটলি গ্লুকোজ হবে, গ্লুকোজে আবার ব্লাডে চলে গেল, ফ্রুক্টোজ এলো সেলের মধ্যে গেল, গ্লুকোজ হলো আবার ব্লাডে গেল। আর কি কি হতে পারে ফ্রুক্টোজ মেটাবলিজমে? এই দেখো, একটা এটিপি থেকে এডিপি হবে, যখন ফ্রুক্টোজ থেকে ফ্রুক্টোজ 1-ফসফেট হয় তখন একটা এটিপি ইউজ হয়। তাহলে এই এডিপিটা মেটাবলিজম হলে একটা অ্যাডিনোসিন মনোফসফেট, সেখান থেকে ইউরিক অ্যাসিড হতে পারে, হয়তো? এই তোমরা দেখছো কি করছো তোমরা? সো ইউরিক অ্যাসিড হলো, ঠিক আছে? সেখান থেকে ফ্রুক্টোজ মেটাবলিজমে আর কি হতে পারে? দেখো, ফ্যাটি অ্যাসিড, এটিপি তো হবে, ল্যাকটেট, ঠিক আছে? আর একটা পাথ হচ্ছে গ্লুকোজ। তার মানে ফ্রুক্টোজ বেশি খেলে কি হবে? একটা তো ইউরিক অ্যাসিড বাড়তে পারে, আর একটা ফ্যাটি অ্যাসিড বাড়তে পারে, তাই না? তো ফ্যাটি অ্যাসিড বাড়লে লিপোজিনেসিস বেশি হলো, তাহলে বডিতে লিপিডস বেশি হয়ে গেল, তাই না? তাহলে ফ্রুক্টোজ বেশি খেলে ফ্যাট জমতে পারে বডিতে, ফ্রুক্টোজ কনজাম্পশন শুড বি লিমিটেড। হলো? তার মানে যে সমস্ত খাবার ফ্রুক্টোজ রিচ, কোনো গাউট পেশেন্ট যখন আসে তাদেরকে বারণ করা উচিত, এগুলো খাওয়া যাবে না। কিছু এক্সাম্পল দাও দেখি যে খাবারে ফ্রুক্টোজ বেশি থাকে। ম্যাঙ্গো, ম্যাঙ্গো, আর এই তোমরা না দুটা নাম বলো ফ্রুক্টোজ কন্টেনিং ফ্রুটস। না, খাবার কথা খেয়ে নাও, জানো না মধ্যে কি আছে, যা আছে দেখা যাবে, সব তো যাচ্ছে, হজম তো এমনি হয়ে যাবে, কি দরকার এত মাথা খাটিয়ে, তাই না? হ্যাঁ বলো। টমেটো তত থাকে না, থাকে সব ফ্রুটসে থাকে, কিন্তু বেশি বলছে, বেশি কিছে? অ্যাপেল, আপেলে ফ্রুক্টোজ থাকে, ঠিক আছে? আর গ্রেপস, আঙ্গুর, কিশমিশ, ঠিক আছে? ম্যাঙ্গো, জ্যাক ফ্রুটস মানে কাঁঠাল, ডেটস মানে খেজুর, এগুলোতে ফ্রুক্টোজ হাই থাকে। এই জন্য যে সমস্ত পেশেন্টের ইউরিক অ্যাসিড হাই থাকে তাদেরকে এই সমস্ত খাবারগুলো বন্ধ করতে বলা হয়, ফ্রুটস রিচ ইন ফ্রুক্টোজ, ঠিক আছে? এইবার আসো,
দেখো ফুডস রিচ ইন পিউরিন কি আছে, মুগ বিনস ম্যাক্সিমাম, দেখো তারপরে সয়াবিনস, এই দুটো ভেজিটেবলস এর মধ্যে পড়ছে। তারপরে চিকেন, সালমন, পর্ক, তুর্কি, প্রনস, এগুলো তো নন ভেজের মধ্যে পড়ছে, ঠিক আছে। আবার ভেজ চলে এলো, ঠিক আছে। তার মানে এমন নয় যে নন ভেজ খেলে ইউরিক অ্যাসিড বাড়বে, ভেজিটেরিয়ানদেরও ইউরিক অ্যাসিড বাড়তে পারে যারা বেশি মুগ ডাল খায় বা সয়াবিন খায়, ঠিক আছে। তো এইগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এই খাবারগুলো যে সমস্ত পেশেন্টের ইউরিক অ্যাসিড হাই থাকে রেস্ট্রিক্ট করতে বলবে বা পসিবল হলে অ্যাভয়েড করতে বলবে। নাও ফুডস রিচ ইন ফ্রুক্টোজ, ফ্রুট জুস, গ্রেপ জুস যেটা বলছিলাম, ঠিক আছে। ড্রাই ফ্রুটস, হানি, মধু, মধ্যে ফ্রুক্টোজ থাকে, ঠিক আছে। মানে এক্সেস কনজাম্পশন করা যাবে না, কিন্তু মধুর আরো তো অনেক গুণ আছে, হ্যাঁ, সেই জন্য মধু খেলে ভালো, কিন্তু এক্সেস কনজাম্পশন হলে তোমার ইউরিক অ্যাসিড বাড়তে পারে। অ্যাপেল, ঠিক আছে, অ্যাপেল পাই, আচ্ছা সস হয়ে গেল। তারপরে সফট ড্রিঙ্কস, যে কোকা কোলা খাচ্ছ, হ্যাঁ, ওর মধ্যে কিন্তু ফ্রুক্টোজ থাকে, মিষ্টি লাগে না, সুগার থাকে তো, বলো না কোল্ড ড্রিঙ্কসে সুগার থাকে, তাই না, কি থাকে, এই ফ্রুক্টোজ থাকে, ঠিক আছে। ফ্রুটস লাইক পিয়ার্স, মানে অ্যাপেল আসবে, আরো যেগুলো বললাম, ঠিক আছে। ইয়োগার্ট, আচ্ছা বার্গার কিং হয়ে গেল, এটা স্যালাড, ঠিক আছে। তো বোঝা গেল কি কি, আমরা যেগুলো নর্মালি বেশি খাই তার মধ্যে কোল্ড ড্রিঙ্কস চলে এলো একটা, হানি চলে এলো, ঠিক আছে, ড্রাই ফ্রুটস চলে এলো। আচ্ছা, নাও কামিং টু মেটাবলিজম। সো আলটিমেটলি ইউরিক অ্যাসিড কিভাবে প্রডিউস হয়, দেখো অ্যাডিনোসিন মোনোফসফেট অ্যান্ড গুয়ানোসিন মোনোফসফেট, এত তো নাম মনে থাকবে না কি কি এনজাইমস গুলো আছে। আলটিমেটলি কি হবে, জ্যান্থিন হবে, ঠিক আছে। এই জ্যান্থিন থেকে by this xanthine oxidase enzyme uric acid is produced, okay. So xanthine oxidase, there are two places in the hypoxanthine to xanthine and xanthine to uric acid, these two are xanthine oxidase. Why I am saying this to it is important, because there are some drugs which can inhibit this xanthine oxidase. These are called xanthine oxidase inhibitor. Can you name some? Allopurinol. Good. Allopurinol. Anything else? এই ফার্মাতে পড়ছো তো, বলো। এটা তো অ্যালোপিউরিন খুব ভালো বললে। এনিথিং এলস? এই জোরে বলো, কি বলছো? তুমি রেগে রেগে বলছো কেন? অক্সিপিউরিনল কোথায় বলেছো? কোথায় পড়েছো? অ্যালোপিউরিনল, হ্যাঁ সে ওই গ্রুপেরই তো হয়ে গেল। এনিথিং এলস? এই কলসিসিন হবে না, না না। আর কি বলো, আর কি আছে জ্যান্থিন অক্সিডেজ ইনহিবিটর? আরে ফেবুক্সোস্ট্যাট, ফেবুক্সোস্ট্যাট পড়েছো তো, ফেবুক্সোস্ট্যাট। আর একটা নতুন এসে টপিরক্সোস্ট্যাট, ঠিক আছে। সো অ্যালোপিউরিনল অ্যান্ড ফেবুক্সোস্ট্যাট, এই দুটো তো মনে রাখতেই হবে। এটা হচ্ছে ডি নোভো সিনথেসিস অফ ইউরিক অ্যাসিড, ঠিক আছে। আর ক্যাটাবলিজম ফ্রম ফুডস, ঠিক আছে। So uric acid is produced. So daily production is how much? Is 400 milligram per day, ঠিক আছে। 75% is excreted in urine and remaining 25% through the GI tract. মাঝে মাঝে কি হচ্ছে, হচ্ছে না। আচ্ছা, তোমাদের একটা তো ডি নোভো সিনথেসিস বললাম, একটা এক্সটার্নাল সোর্স থেকে বললাম, ঠিক আছে। কিন্তু যেটা ডি নোভো সিনথেসিস হচ্ছে সেখানে তো একটা চেক পয়েন্ট থাকা দরকার, কি থাকা দরকার না? সমস্ত নিউক্লিওটাইড ভেঙে গেল, শরীর থেকে ইউরিক অ্যাসিডে বেরিয়ে গেল, আবার তাহলে বডিকে আবার কষ্ট করতে নতুন করে নিউক্লিওটাইড ফর্মেশন করার জন্য, তাই না? তাহলে সেখানে আর একটা পাথওয়ে আছে যেখান থেকে এই হাইপোজ্যান্থিন থেকে আইএমপি অ্যান্ড গুয়ানিন থেকে আবার জিএমপি তে ব্যাক করতে পারে, যাতে এক্সেস এই জিএমপি আইপি লস না হয়। কি এটা বুঝলে ব্যাপারটা কি বললাম?
যখন এক্সেস পরিমাণে মেটাবলিজম হবে তাহলে বডিতে তো ডেফিসিয়েন্সি হতে পারে নিউক্লিওটাইডের, সেই ক্ষেত্রে একটা রিভার্স পাথওয়ে থাকে যেখান থেকে হাইপোজ্যান্থিন এন্ড গুয়ানিন রিভার্স ব্যাক টু দেয়ার প্রিভিয়াস পজিশন। হ্যাঁ, এখান থেকে আবার নিউক্লিওটাইড ফর্মেশন হতে পারে, ডিএনএ সিনথেসিস হতে পারে। ঠিক আছে, তাহলে একটা এনজাইম আছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটাকে স্যালভেজ পাথওয়ে বলা হয়, স্যালভেজ পাথওয়ে অফ ইউরিক অ্যাসিড মেটাবলিজম। So this enzyme is hypoxanthine guanine phosphoribosyl transferase, HGPRT. So what is this important of this HGPRT? তার মানে এক্সেস লস থেকে বাঁচাচ্ছে, তাই না? তাহলে কোনো কারণে যদি এই HGPRT এনজাইম ডেফিসিয়েন্ট হয় কি হবে? কি হবে? ইউরিক অ্যাসিড বাড়বে না কমবে? তাই ভালো করে বলো। যদি কোনো কারণে এই এনজাইম ডেফিসিয়েন্সি হয়, হ্যাঁ, তাহলে আলটিমেটলি এই জ্যানথিনটা বেড়ে যাবে, তাই না? তাহলে HGPRT ডেফিসিয়েন্ট হলে ইউরিক অ্যাসিড অনেক বেড়ে যাবে। তার মানে এটা কি চাইল্ডহুড থেকে থাকবে, তাই না? ইনবর্ন এরার অফ মেটাবলিজম, তাই তো? একদম বাচ্চা বয়স থেকে থাকবে, নিউবর্ন থেকে থাকবে। হ্যাঁ, তাহলে কি হবে আলটিমেটলি যদি এই কোনো কারণে HGPRT ডেফিসিয়েন্সি হয়, ব্লাডে ইউরিক অ্যাসিড অনেক হাই হবে। তো ইউরিক অ্যাসিড অনেক হাই হয়ে গেলে ব্রেনে ডিপোজিট হতে পারে, ব্রেনের কিছু জায়গায় ইউরিক অ্যাসিড ডিপোজিশন হওয়ার জন্য সেই বাচ্চার বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটিস হতে পারে। ঠিক আছে, সিজার হতে পারে, কিছু অ্যাবনর্মাল বিহেভিয়ার হতে পারে। যেমন নিজে থেকে সেলফ ইনজুরি, নিজের বডি পার্টসকে নিজেই ইনজিওর করছে, সেলফ মিউটিলেটিং বিহেভিয়ার, নিজের আঙুলটা নিজেই কামড়ে দিল। ঠিক আছে, এরকম হতে পারে বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি। একটা রোগ আছে যেটাতে এই HGPRT ডেফিসিয়েন্সি হয়, এটাকে বলা হয় লেশ-নাইহান সিনড্রোম। পড়েছো না? হ্যাঁ, কি হয়? এই HGPRT ডেফিসিয়েন্সি হয়। ডেফিসিয়েন্সি হলে কি হবে, যে সেখানে কোনো চেক পয়েন্ট নেই, একবার ভাঙলো তো অনেক জ্যানথিন থেকে ইউরিক অ্যাসিড প্রোডাকশন হলো, ইউরিক অ্যাসিড অনেক বেড়ে গেল। গাউট আর কিডনি স্টোন তো হতেই পারে। ইউরিক অ্যাসিড যখন বাড়ে, ইউরিনের এক্সক্রিশন ম্যাক্সিমাম হয়, তাহলে কিডনিতে যখন বেশি ইউরিক অ্যাসিড এক্সক্রিশন হবে তোমার কিডনিতে স্টোন হতে পারে, ইউরিক অ্যাসিড স্টোন। ঠিক আছে, দেখো, so this is Lesch-Nyhan syndrome. তার মানে it is an X-linked recessive disorder due to HGPRT1 deficiency and there is defect in purine metabolism, excess purine metabolism. ওকে, তাহলে কি ফিচার্স হবে যেগুলো বললাম? সেলফ ইনজুরি হবে, ঠিক আছে, নিউরোলজিক্যাল সিমটমস আসবে, হ্যাঁ, ডিস্টোনিয়া, কোরিয়া, হাইপোটোনিয়া, ব্যালিসমাস, এগুলো পড়োনি না কি কি হয় নিউরোলজিতে? ডিস্টোনিয়া, কোরিয়া, দিস আর অ্যাবনর্মাল মুভমেন্টস, পরে পড়বে। ডেভেলপমেন্টাল ডিলে হতে পারে। ব্লাড টেস্ট করলে কি পাবে? ব্লাডে ইউরিক অ্যাসিড লেভেল হাই পাবে, হাইপার ইউরিসেমিয়া। কি কি কমপ্লিকেশনস হয়? এটা তো গাউটি আর্থ্রাইটিস হবে, কিডনি ব্লাডারে স্টোন, রেনাল ফেলিওর, হ্যাঁ, আর মোস্ট কমন কজ অফ ডেথ ইজ রেনাল ফেলিওর। ট্রিটমেন্ট কি এই পেশেন্টের? অ্যালোপিনল দিতে পারো, হাই ফ্লুইড ইনটেক টু এক্সিড মোর ইউরিক অ্যাসিড অ্যান্ড বিহেভিয়ারাল থেরাপি। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইউরিক অ্যাসিড যেটা বললাম কিডনিতে ম্যাক্সিমাম এক্সক্রিশন হয়। ঠিক আছে, যখন এই ইউরিক অ্যাসিড এক্সক্রিশন হলো এই গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন থেকে, তাই তো, গ্লোমেরুলার ফিল্টার থেকে, তাহলে এক্সক্রিশন হওয়ার পরে ম্যাক্সিমাম 95% to 100% আবার রিঅ্যাবজর্বড। যাও, তাহলে কি লাভ হলো? এক্সক্রিশন হলো, প্রক্সিমাল টিউবিউল থেকে আবার ম্যাক্সিমাম সব রিঅ্যাবজর্ব করে গেল। তাহলে কি হবে? তাহলে আবার ডিস্টাল টিউবিউলে কি হয়? এই ইউরিক অ্যাসিড আবার সিক্রিশন হয়। তাহলে যেটা তুমি এক্সক্রিশনে পাচ্ছ তার ম্যাক্সিমামই ডিউ টু ইউরিক অ্যাসিড সিক্রেশন। ঠিক আছে, এই ইউরিক অ্যাসিড সিক্রেশন হয়। এই যে ইউরিক অ্যাসিড সিক্রেশন হচ্ছে, এইখানে কিছু ওষুধ কাজ করে, কিছু মেডিসিনস, নাম বলতে পারবে? দ্যাট ইনক্রিজ ইউরিক অ্যাসিড সিক্রেশন, নট ফিল্ট্রেশন, সিক্রেশন। নো নো নো, রাসবেরিক অ্যাসিড পরে আসছি। কি মেডিসিন আছে? প্রোবেনেসিড, তোমরা পড়েছো তো, প্রোবেনেসিড, সালফিন পাইরাজোন,
So they increase this uric acid secretion. Okay, and also high dose aspirin. Okay, salicylic acid যেটা পড়েছো, হ্যাঁ, হাই ডোজ অফ অ্যাসপিরিন। তাহলে ইউরিক অ্যাসিড সিক্রেশন করার জন্য যখন ব্লাডে খুব ইউরিক অ্যাসিড হাই, এটা তো প্রোডাকশন বন্ধ করছো, আর এটা তুমি সিক্রেশন বাড়াতে পারো, তাই তো? তাহলে সেক্ষেত্রে কি ড্রাগ দিতে পারো? একটা প্রোপেনসিড আছে, সালফিন পাইরাজোন, অ্যান্ড হাই ডোজ অফ অ্যাসপিরিন, স্যালিসাইলিক অ্যাসিড। এটা খুব ডিফিকাল্ট মনে রাখা, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই কিছু ওষুধ আছে, ড্রাগস আছে যারা এই সিক্রেশনটাকে ইনহিবিট করে, তার মানে যারা বডিতে আসলে ইউরিক অ্যাসিড বাড়তে পারে, তাই তো? এখানে কি হলো, ফিল্টার হলো, সবকটাই রিঅ্যাবজর্ব হয়ে গেল। তাহলে আলটিমেটলি যেটা সিক্রেশন হচ্ছে, এক্সক্রিশন হচ্ছে, তার ডিউ টু দিস ইউরিক অ্যাসিড সিক্রেশন ফ্রম দ্য ডিস্টাল টিউবিউল। তাহলে এইখানে যদি কোনো ড্রাগ কাজ করে ইউরিক অ্যাসিড সিক্রেশনটা বন্ধ করে, তাহলে ইউরিক অ্যাসিড বাড়বে তো, বাড়বে। কি ড্রাগ যারা এখানে ইউরিক অ্যাসিড সিক্রেশনটাকে ডিক্রিজ, ইনহিবিট করতে পারে বা ডিক্রিজ করতে পারে, বলো? একটা হচ্ছে থায়াজাইড গ্রুপ অফ ডাইউরেটিক্স, হাইড্রোক্লোরোথায়াজাইড, ক্লোরথ্যালিডোন, পড়েছো তো? হ্যাঁ, ওরা এখানে কাজ করে। তাহলে ওরা ইউরিক অ্যাসিড এক্সক্রিশন কম করতে পারে, ইউরিক অ্যাসিড বাড়াতে পারে। একটা হাইপারটেনশন পেশেন্ট হলো, তার দেখলে ব্লাড টেস্ট করে ইউরিক অ্যাসিড হাই, তুমি এটা জানতে না যে হাইড্রোক্লোরোথায়াজাইড বা ক্লোরথ্যালিডন দিলে ইউরিক অ্যাসিড বাড়ে, তাহলে তুমি ওই পেশেন্টকে ওই ওষুধ দিতে পারবে না, মানে না দেয় বলে। যে অলরেডি যদি খুব ইডিমা থাকছে, তোমার ডায়ুরেটিক লাগবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইনিশিয়ালি you should not start this diuretics. ওকে, অন্য অ্যান্টি হাইপারটেনসিভ দিয়ে ট্রাই করবে। আর কি মেডিসিন আছে যার ইউরিক অ্যাসিড সিক্রেশন কমায়? আর হচ্ছে লো ডোজ অ্যাসপিরিন, তাই তো? লো ডোজ অ্যাসপিরিন, তার মানে যারা লো ডোজ অ্যাসপিরিন আছে তাদের ইউরিক অ্যাসিড বাড়তে পারে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। একটা পেশেন্ট হার্ট অ্যাটাক নিয়ে এলো বা স্ট্রোক পেশেন্ট, তুমি অ্যাসপিরিন দিলে, কোনোদিন ইউরিক অ্যাসিড চেক করলে না, এটা ঠিক নয়। তাকে একবার ইউরিক অ্যাসিড দেখতে হবে, যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তুমি তো অ্যাসপিরিন বন্ধ করতে পারবে না। হার্ট অ্যাটাক পেশেন্ট, তাকে তোমাকে এই অ্যালোপিরিনল বা ফেবুক্সোস্ট্যাট দিয়ে রাখতে হবে, যাতে প্রোডাকশনটা অ্যাটলিস্ট কম হয়। কি খুব ডিফিকাল্ট মনে রাখা? কোথার সঙ্গে কোথায় লিঙ্ক আছে দেখছো? তার মানে তোমাকে অনেক কিছু জানতে হবে, শুধু ওটা জানলে হবে না। একটা মেডিসিন দিয়ে ছেড়ে দিলাম, তার কি কি এফেক্ট হতে পারে জানলাম না, এটা হবে না। আর কি আছে যারা ইউরিক অ্যাসিড সিক্রেশন কমায়, যার ফলে ইউরিক অ্যাসিড বাড়তে পারে? খুব ইম্পর্টেন্ট, অ্যালকোহল, ইথানল। তার মানে অ্যালকোহলিক পেশেন্টদের ইউরিক অ্যাসিড বাড়তে পারে। কেন বাড়বে? অ্যালকোহল প্রিভেন্ট সিক্রেশন অফ ইউরিক অ্যাসিড। এ কি একটাই কারণ অ্যালকোহলিক পেশেন্টের ইউরিক অ্যাসিড বাড়ার? না, আরেকটা কারণ আছে। কি বলতো? কারণ অ্যালকোহলে পিউরিন থাকে, সো অ্যালকোহল ইজ এ পিউরিন রিচ ফুড। মানে এক্সেস অ্যালকোহল খেলে ইউরিক অ্যাসিড প্রোডাকশনও বাড়ছে, ইউরিক অ্যাসিড সিক্রেশনও কম হচ্ছে। তাহলে কি হবে? গাউট অ্যাটাক হতে পারে। এই জন্য গাউট অ্যাটাক অ্যালকোহলিক্সদের মধ্যে খুব বেশি। রাতের বেলা 4-5টা ফ্রেন্ড মিলে অ্যালকোহল চাট নিয়ে বসলো, তার সঙ্গে মাটন, চিকেন সব থাকলো, হাই পিউরিন রিচ ফুড থাকলো, মাঝরাতে ভোরবেলা হঠাৎ করে দেখলো পা ফুলে গেছে, হ্যাঁ, পা ইনফ্লামেশন হলো, ছুটতে হলো হসপিটালে, এটাই হবে, ঠিক আছে? অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস হয়েছে, ঠিক আছে? মোটামুটি একটু বুঝলে? চলো, এটা যেটা বলছিলাম ইউরিক অ্যাসিড সিক্রেশন, হ্যাঁ, অ্যান্ড রিঅ্যাবজর্পশন, এই চ্যানেলসগুলোর মাধ্যমে হয়, ঠিক আছে? এটা ইউরেট অ্যাবজর্পশন হচ্ছে, এটা প্রক্সিমাল টিউবুলে, ডিস্টাল টিউবুলে ঠিক এর উল্টোটা হবে, হ্যাঁ, এই দিকে চলে যাবে তখন। চলো এবার গাউট যেটা বলছিলাম, গাউটের আরেকটা নাম আছে জানো তোমরা? ইট ইজ আ ডিজিজ অফ দ্য কিংস, রাজা বাদশাদের রোগ, ডিজিজ অফ দ্য কিংস। রাজা বাদশাদের বেশি হতো,
কেন হতো? খুব রেড মিট খায় তারা, রাজা তো প্রচুর মাংস খায়, হ্যাঁ, প্লাস অ্যালকোহলও খায়, তাই তো? হ্যাঁ, মানে খেত, এখন তো রাজা নেই, মানে আগে যারা ছিল আর কি। তার মানে হাই পিউরিন রিচ, তার সঙ্গে অ্যালকোহল, তাহলে কি হবে আলটিমেটলি ইউরিক অ্যাসিড অনেক বেড়ে যাবে গিয়ে। এই জন্য কমনলি আগে তোমাদের রাজা বাদশাদের মধ্যে এই ডিজিজটা খুব কমন ছিল। এই জন্য এটাকে ডিজিজ অফ দ্য কিংস বলা হয়। তাহলে যখনই ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে কি হবে আলটিমেটলি ডিপোজিশন হবে কোথায় কোথায় বললাম, এটা সাইনোভিয়াল মেমব্রেন, কার্টিলেজ, টেন্ডনস এন্ড সফট টিস্যু, ঠিক আছে। সফট টিস্যুতে ডিপোজিশন হওয়ার জন্য টফাই ফর্মেশন হয়, টফি আর টফাই, শুনেছো নাম টফি টফাই? হ্যাঁ, দেখেছো নিশ্চয়ই অনেক পেশেন্টের, হ্যাঁ, সাবকিউটেনিয়াস নোডুল থাকে, জয়েন্টের চারপাশে নোডুলস থাকে, হ্যাঁ। এই যেটা বলছিলাম, যখনই ইউরিক অ্যাসিড বেড়ে গেল, হাইপার ইউরিসেমিয়া, সো হাইপার ইউরিসেমিয়া মানে there is high levels of monosodium urate, হ্যাঁ, এই মোনোসোডিয়াম ইউরেট যে ওয়াটার সলিউবল হওয়ার জন্য তাহলে কি হবে, এই সাইনোভিয়াল ফ্লুইডে ডিপোজিশন হতে পারে। এটা হচ্ছে ম্যাক্রোফাজ, ঠিক আছে। এনগালফ হলো, তারপরে ইন্টারলিউকিন সিক্রিয়েশন হলো, ইন্টারলিউকিন সিক্রিয়েশনের ফলে নিউট্রোফিল এখানে এলো, নিউট্রোফিলস এসে আলটিমেটলি জয়েন্ট রেস্ট্রাকশন বা বাকি ইনফ্লামেশন করলো, অগমেন্ট দ্য ইনফ্লামেশন, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমরা পড়েছো তো প্যাথোলজিতে NETs, what is NETosis? নিউট্রোফিলিক এক্সট্রা সাইটোপ্লাজমিক ট্রাপস, পড়েছো না? যখন কোনো নিউট্রোফিল মারা যায়, হয়তো বলছে পারছে না, যে লড়াই করতে পারছে না নিউট্রোফিল, তখন কি করবে, তখন ওর নিজে থেকে নিজে ডিস্ট্রয় হয়ে যাবে, কিন্তু ওর যে সাইটোপ্লাজমিক ম্যাটেরিয়ালস গুলো আছে ও কি করবে, ওই সমস্ত যে বাইরে মানে অ্যান্টিজেন্স গুলো ছিল সেগুলোকে একটা আবদ্ধ করে রাখার চেষ্টা করবে, ঠিক আছে, একটা ট্রাপ ফর্মেশন করে, এটাকে বলা হয় নিউট্রোফিলিক এক্সট্রা সাইটোপ্লাজমিক ট্রাপস, ঠিক আছে। সো গাউটের ফিচার্স কি হবে, মেনলি মোনো আর্টিকুলার জয়েন্ট, ফার্স্ট ইনভলভ দ্য ফার্স্ট মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট, মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টস, ওকে, ফার্স্ট MTP। সো ইট ইজ এ র্যাপিড অনসেট, সাডেনলি বললাম রাতের বেলা শুলো খেয়ে ভোরের দিকে উঠে গেল, প্রচন্ড পেইনফুল, উইদিন আওয়ার্স হয়ে যায়, লেস দেন 24 আওয়ার্স, ঠিক আছে। এরিথেমা তো হবে। আচ্ছা, ইনএবিলিটি টু টলারেট দ্য প্রেশার, যেটা বললাম পেনফুল হবে, টেন্ডারনেস থাকবে, সেটাই বলছে। পাস্ট হিস্ট্রি থাকতে পারে, আগে এরকম অ্যাটাক হয়েছিল, ছেলেদের বেশি হয়, দেন হাইপার ইউরিসেমিয়া মেডিকেশনস, যেটা বললাম যে ডায়োটিক্স আর লোডোস অ্যাসপিরিন, ডায়োটিক্স খাচ্ছে, লোডোস অ্যাসপিরিন নিচ্ছে, সেসব পেশেন্টেরও হিস্ট্রি থাকে, ঠিক আছে। পেশেন্টের কার্ডিওভাস্কুলার ডিজিজ ছিল বা রেনাল ইনসাফিসিয়েন্সি ছিল, সেই পেশেন্টের কমনলি হয়। এইসব পেশেন্টের সাবকিউটিনিয়াস নোডিউলস আর টফাই থাকতে পারে। কি খুব ডিফিকাল্ট এটুকু মনে রাখা। কি করছো তোমরা, শুনছো তো, সার্চ করছো? আচ্ছা, আর্থ্রাইটিস এলো, কি কি কারণে পেন হতে পারে, কি কারণে জয়েন্ট পেন ইনফ্লামেশন হতে পারে? আগেরটা, হ্যাঁ পরেরটা, নেক্সট নেক্সট, ঠিক আছে, এর আগেরটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি কারণে জয়েন্ট ফুলতে পারে, একটা তো বললাম এই অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস হতে পারে, আরো যদি কোনো ইনফ্লামেটরি ডিজিজ থাকে সেক্ষেত্রে হতে পারে, যদি ইনফেকশন হয়, হ্যাঁ, সেপটিক আর্থ্রাইটিস, সেক্ষেত্রে পেইনফুল হতে পারে, তাই না। হাউ টু ডিফারেন্সিয়েট, কিভাবে ডিফারেন্সিয়েট করবে, মানে কনফার্মেটরি টেস্ট কিছু লাগবে, তাই না, কিভাবে কনফার্ম করবে যেটা গাউট অন্য কিছু না। এই যেগুলো রিস্ক ফ্যাক্টর যেগুলো বললাম সেটা সেপটিক আর্থ্রাইটিস হতে পারে, থাকতেই পারে, তার ইমিউনিটি পাওয়ার খারাপ ছিল, তাই না। তাহলে ডায়াগনোসিস কনফার্ম করার জন্য তোমাকে নিডল দিয়ে অ্যাসপিরেশন করতে হবে, জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন, জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন করে যদি তুমি পোলারাইজ লাইট মাইক্রোস্কোপি দিয়ে দেখো যে মোনোসোডিয়াম ইউরেট ক্রিস্টালগুলো দেখা যাবে, ঠিক আছে, দে আর নেগেটিভলি বায়ারফ্রিঞ্জড, ঠিক আছে, নেগেটিভলি বায়ারফ্রিঞ্জেন্ট মোনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল, ঠিক আছে।
আরো ক্লিয়ার করে দেখার জন্য সিলভার নাইট্রেট স্টেন করতে পারো। এটা পেলে মানে কনফার্ম যেটা গাউট, ঠিক আছে, মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল পেলে। আর একটা থাকে সিমিলার টাইপের, সেটা হচ্ছে সিউডো গাউট। সিউডো গাউট, সিপিপিডি ডিপোজিশন ডিজিজ, ক্যালসিয়াম পাইরোফসফেট ডিপোজিশন ডিজিজ, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি ফ্লুইড অ্যাসপিরেশন করো, এটা অতটা কমন নয়, রম্বয়েড শেপেড ক্রিস্টাল পেতে পারে, রম্বয়েড শেপেড। আর সেখানে পজিটিভলি বায়োফ্রিনজেন্ট হবে, সেটা নিডল শেপেড হবে, এটা রম্বয়েড হবে, ঠিক আছে। নিডল শেপেড কিসে পাবে? গাউটে পাবে, ঠিক আছে। নেক্সট করো কি পাবে, এটা জয়েন্ট ইনফ্লামেশন হলো, সাপোজ ফার্স্ট এমটিবি জয়েন্টে ইনভলভ হলো, এক্স-রে করলে এক্স-রেতে কি কি সাইন পেতে পারো? অ্যাকিউট অ্যাটাক অ্যান্ড ক্রনিক অ্যাটাক। যদি ফার্স্ট টাইম অ্যাটাক হয় অনলি জয়েন্ট সোয়েলিং থাকবে, সেরকম বাকি কিছু না পেতে পারো ফার্স্ট টাইম অ্যাটাক হলে, ঠিক আছে। যদি ক্রনিক টফিসিয়াস গাউট হয় সেখানে একটা সাইন পায়, এটাকে মার্টেল সাইন বলা হয়, ঠিক আছে। পাঞ্চড আউট সিস্টিক ইরোশন থাকবে, জয়েন্ট মার্জিন গুলো দেখো একটা পাঞ্চড আউট, মনে হচ্ছে কেউ যেন কামড়ে খেয়ে নিয়েছে বা ছোবল মেরে তুলে নিয়েছে, এরকম একটা, হ্যাঁ, পাঞ্চড আউট, ঠিক আছে। তার সঙ্গে ওভার হ্যাঙ্গিং মার্জিনস থাকবে, সো পাঞ্চড আউট লেশন উইথ ওভার হ্যাঙ্গিং মার্জিনস, হ্যাঁ, এটাকে বলে মার্টেল সাইন। এটা এমসিকিউ কোশ্চেন আসতে পারে, মার্টেল সাইন ইন এক্স-রে, এটা তুমি পাবে ক্রনিক টফিসিয়াস গাউটে। কিন্তু অ্যাকিউট অ্যাটাক হলে অনলি সফট টিস্যু সোয়েলিং থাকতে পারে, ওকে। নেক্সট করেন, ট্রিটমেন্ট কি করবে? অ্যাকিউট গাউট পেশেন্ট হলো একটা, কি ট্রিটমেন্ট করবে? তোমাকে প্রথমে তো পেইনটা কমাতে হবে, অ্যান্টি ইনফ্লামেটরি দেবে। কি কি অ্যান্টি ইনফ্লামেটরি দেওয়া হয় এখানে? এনএসআই দিতে পারো, এনএসআইডি, কক্স-2 ইনহিবিটর, তাই না? তাহলে সেক্ষেত্রে ইনফ্লামেশন কমবে, পেন কমবে। স্টেরয়েড দিতে পারো, স্টেরয়েড ইজ অলসো অ্যান্টি ইনফ্লামেটরি, তাই না? স্টেরয়েড দিলেও পেন কমবে। আর কি দিতে পারো? কলচিসিন, কলচিসিন দিতে পারো। কলচিসিন কিভাবে কাজ করে বলো তো? কলচিসিন কিভাবে কাজ করে, কিভাবে ইনফ্লামেশনটা কমায়? ম্যাক্রোফেজ অ্যাক্টিভিটিটা কমায়, অতটা কমায় না। ওর মেন কাজটা কি? মেন হচ্ছে এই যে নিউট্রোফিলিক মাইগ্রেশন হচ্ছিল, নিউট্রোফিল জয়েন্টে আসছিল, ওই নিউট্রোফিলিক মাইগ্রেশনটা হবে না। কারণ এই যে মাইক্রোটিবিউলস থাকে নিউট্রোফিলের মধ্যে, ওই মাইক্রোটিবিউলসকে ইনহিবিট করে কলচিসিন, তাই না? একটা নিউট্রোফিল যদি ওর ফ্লেক্সিবিলিটি না থাকে, যদি মুভমেন্ট না হয়, জয়েন্টের কাছে এলো, তারপর তো সেই পেরিভাস্কুলার পেস থেকে জয়েন্টের মধ্যে ঢুকতে হবে, একটা প্রসেস ছিল ডায়াপেটিসিস, পড়েছো না? হ্যাঁ, তো সেটাই তো হবে না, মাইক্রোটিবিউলস তো ড্যামেজ হয়ে গেল, মানে ইনহিবিট হয়ে গেল, তার ফলে নিউট্রোফিলিক অ্যাকুমুলেশন হবে না, ইনফ্লামেশন আর বাড়বে না, বুঝে গেল? এই জন্য কলচিসিন ইউজ করা হয়। আচ্ছা, রেকারেন্ট কিভাবে প্রিভেন্ট করবে? এটা তো পেন তো রিমুভ করে দিলে, পেন কমে গেল, তাহলে পেশেন্টকে তো আরো কিছু করতে হয় যার জন্য ফার্দার অ্যাটাক না হয়, এটা খুব পেনফুল কন্ডিশন। সো মডিফাই রিস্ক ফ্যাক্টর, যেগুলো বললাম, ওবেসিটি কমাতে হবে, অ্যালকোহল ইনটেক, রেড মিট, থায়াজাইড, ডায়োটিক্স, এগুলোকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। আর ইউ ক্যান ইউজ ইউরিকোসুরিক এজেন্টস লাইক প্রোভিনেসিড, সালফিন পাইরোজেন বলছিলাম, এগুলো কিডনি স্টোনে হেল্প, মানে কিডনি স্টোন বাড়ায়, আবার প্রোভিনেসিড দিলে ইউরিক অ্যাসিড সেক্রেশন বাড়ায়, ঠিক আছে। জ্যান্থিন অক্সিডেজ ইনহিবিটর, অ্যালোপিরিনল, ফেবুক্সোস্ট্যাট, দে ক্যান প্রেসিপিটেট অ্যাকিউট অ্যাটাক। অনেক সময় দেখা যায় ফেবুক্সোস্ট্যাট দেওয়ার পর অনেক সময় ইউরিক অ্যাসিড ডিপোজিশন হঠাৎ করে বাড়তে পারে, এটা কারণটা কি জানা যায় না, কিন্তু দেখা গেছে কিছু পেশেন্টের অ্যাকিউট অ্যাটাকে ফেবুক্সোস্ট্যাট দিলে ইনফ্লামেশন, পেন এগুলো বাড়তে হয়। ওই জন্য অ্যাকিউট অ্যাটাকের সময় অ্যাভয়েড করা, যখন অ্যাকিউট অ্যাটাক হয়ে গেল, পেন কমে গেল, তারপরে পেশেন্টটাকে জ্যান্থিন অক্সিডেজ ইনহিবিটরস দেওয়া হয়। ওই একই জিনিস যেটা বলছিলাম, আলটিমেটলি তোমাকে পিউরিন সিনথেসিস, মানে ইউরিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিট করতে হবে অ্যালোপিরিন ফেবুক্সোস্ট্যাট দিয়ে, না হলে ইউরিকোসুরিক ড্রাগস দিতে হবে, যেটাকে তোমার টিউবুলার সেক্রেশনটাকে বাড়ায়, ঠিক আছে। আলটিমেটলি ডায়েটারি অ্যাডভাইস কি? অ্যাভয়েড পিউরিন রিচ ফুডস অ্যান্ড অ্যাভয়েড ফ্রুক্টোজ রিচ ফুডস, তাই তো?
মনে থাকবে? শুধু রেড মিট বললে হবে না, তাহলে সে বাড়িতে গিয়ে ভেজিটেবলস খাবে, স্পিনাচ খাবে, ব্রোকলি খাবে, মুগ ডাল খাবে। আমাকে তো এগুলো বারণ করেনি, খাই না, খেয়ে পরের দিন আবার অ্যাকিউট অ্যাটাক নিয়ে চলে এলো। ঠিক আছে, পুরোটাই মাথায় রাখতে হবে। মানে ভেজিটেরিয়ানস নন ভেজিটেরিয়ানস সবারই হতে পারে, এমন না যে নন ভেজ খায় মানে তাদের অ্যাকিউট অ্যাটাক হলো আর ভেজিটেরিয়ান সব খুব খুশি, দেখেছো আমরা তো মিট খাই না আমাদের অ্যাটুক অ্যাটাক হয় না। না, ওরকম নয়। তোমাদের মুগ ডাল আছে, ব্রোকলি আছে, স্পিনাচ আছে, এরাও আছে। হ্যাঁ, তারপরে কোল্ড ড্রিঙ্কস তো আছে, অনেকের তো অ্যালকোহল আছে। হ্যাঁ, এগুলো থাকবে, এগুলো তো যাবে না। ইউরিক অ্যাসিডও থাকবে, গাউটও থেকে যাবে। গাউট যেন এন্ডেমিক ডিজিজ থেকে গেল, তো গাউটের এলিমিনেশন ইজ নট পসিবল, তাই তো?